প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি পদার্থের পরিবেশ রসায়নের এই ক্লাসের পূর্ব পর্যন্ত যা পড়িয়েছি সকল পড়া ছিল আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য। আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য পূর্বের অংশটি। এই অংশ থেকে যেই কয়েকটি ক্লাস করাই আমি, এগুলো হবে বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য। তবে এখানে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে অনেক ক্ষেত্রে আমাদের তুলনা করতে হবে এবং কোন গ্যাস বাস্তব কোনটি আদর্শ চিনতে হবে। তো আমি প্রথমেই একটি কথা বলে রাখি তোমাদেরকে, কোনো গ্যাস বাস্তব না আদর্শ তা প্রমাণ করার জন্য আমরা একেবারেই প্রথম ক্লাসে যেখানে বয়েল সূত্র পড়েছিলাম, সেক্ষেত্রে বয়েল সূত্র থেকে আমরা লেখচিত্রের মাধ্যমে জেনেছিলাম কোনো গ্যাস বাস্তব কিনা বা আদর্শ কিনা, বা গ্যাসটি আদর্শ নাকি বাস্তব। এটা আমরা অর্থাৎ আদর্শ গ্যাসের পরীক্ষা মানে আদর্শ গ্যাসের টেস্ট করে আমরা জানতে পেরেছিলাম কোনো গ্যাস আদর্শ বা বাস্তব কিভাবে চিনব। তো মূলত আমরা পরবর্তী অংশগুলো আজকের ক্লাসের পূর্ব পর্যন্ত সব আদর্শ গ্যাস নিয়ে পড়েছিলাম। আজকে আমি একটা জিনিস লিখেছি, দেখো, বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা P প্লাস N স্কয়ার বাই V স্কয়ার ইনটু V মাইনাস N ইকুয়াল টু NRT, আর আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে P ইকুয়াল টু NRT। তো আমার আজকের পড়ার বিষয় হবে মানে বাস্তব গ্যাস, তো আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস কিরূপে বিচ্যুতি প্রদর্শন করে, সেটাই হবে আজকের পাঠদানের বিষয় আমার। তো তার পূর্বে আমি তোমাদেরকে দু একটা বিষয় জানিয়ে দিই। প্রথমেই আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস একটু খেয়াল করো। আদর্শ গ্যাসের সংজ্ঞায় লিখতে হবে, যে সকল গ্যাস সকল তাপমাত্রার চাপে পিভি করতে NRT সমীকরণ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। আমরা সামগ্রিকভাবে এই সংজ্ঞাটা পড়বো। তবে কেউ কেউ চাইলে এভাবেও লিখতে পারো, যে সকল গ্যাস বা যে গ্যাস সকল তাপমাত্রার চাপে বয়েল চার্লস বা অ্যাভোগাড্রো সূত্র যথাযথভাবে মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলা হয়। এখন আরেকটি কথা আমি বলি, বাস্তবে আদর্শ কোনো গ্যাস নেই, কারণ অর্থাৎ আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের একটি অবস্থা মাত্র। আমরা সেই জিনিসগুলো পরবর্তীতে দেখাবো। তো আগেই বলে রাখি, বাস্তবে আদর্শ কোনো গ্যাস নেই। আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা মাত্র। বাস্তব গ্যাসের একটি নির্দিষ্ট অবস্থায় কোনো কোনো গ্যাস আদর্শ আচরণ করে মাত্র। এবার আমরা বাস্তব গ্যাস কাকে বলে দেখব। বাস্তব গ্যাস যে সকল গ্যাস
মেনে চলে না। আমরা এখানে পর্যায়ক্রমে লিখব যে সকল গ্যাস পিভি করতে এনার্জি সমীকরণ মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। যে সকল গ্যাস পিভি করতে এনার্জি সমীকরণ মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। আবার বাস্তব গ্যাসের এরকম একটা সংজ্ঞাও বলা যায়, আমরা দেখেছি অনেক ছাত্র লিখতে বা বইপত্র বলেছে, বাস্তবে যে সকল গ্যাস পাওয়া যায় তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। তো আমি বলবো তার চেয়ে এই কথাটি এই সংখ্যাটি দেখায় ভালো, এটা লিখবা। তো তোমাকে যদি বাস্তব গ্যাসের এক্সাম্পল বলতে বলে তুমি যে কোনো গ্যাসের এক্সাম্পল তুমি দিতে পারো, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, নিয়ন, এইগুলোর যে কোনোটা বাস্তব গ্যাসের এক্সাম্পলে দিতে পারো। কিন্তু তোমাকে আদর্শ গ্যাস যদি বলে, আদর্শ গ্যাসের একটা এক্সাম্পল দিতে বলবে, তুমি বলবে যে আদর্শ কোনো গ্যাস নেই, বাস্তব গ্যাস একটি নির্দিষ্ট অবস্থায় আদর্শ আচরণ করে মাত্র। তাহলে সেটা আমরা দেখাবো বাস্তব গ্যাস কখনো কখনো আদর্শ আচরণ করে, আমরা সেটা পরবর্তীতে ক্লাসে দেখাচ্ছি। আমরা প্রথমেই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের সংজ্ঞা জানলাম। তাহলে আদর্শ গ্যাসের জন্য আমরা একটা সমীকরণ লিখলাম পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমরা পূর্ব থেকেই জানি। আর বাস্তব গ্যাসের জন্য একটা সমীকরণ লিখলাম। এখন এই কথাগুলো একটু বাড়তি বলছি এই কারণে, যেমন এখানে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, কেন? এটি আসলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা বাস্তব গ্যাসের সমীকরণ পেতে পারি। সেজন্য এই সমীকরণকে বাস্তব আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বলা, একটা অর্থাৎ একটা নির্দিষ্ট অবস্থায় এই গ্যাসটা এই সমীকরণটা মেনে চলবে, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আবার বাস্তব গ্যাসের সমীকরণ, বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডের ওয়ালসের সমীকরণ এটি। এই বাস্তব গ্যাসের এই সমীকরণটা মূলত বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। মানে এই সমীকরণটিকে আমরা পরিবর্তন করে এই সমীকরণেও আনতে পারি। সেই জন্য এই সমীকরণটি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, পূর্বের সমীকরণটি আর বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। তাহলে আমরা আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস কিরূপে বিচ্যুতি প্রদর্শন করে একটু যদি লিখো। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস সমীকরণ কিরূপে বিচ্যুতি প্রদর্শন করে। অর্থাৎ আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ। আমরা এই উত্তর লিখতে প্রথমেই লিখব, আমি একটু মুখে বলছি, আদর্শ গ্যাসের গতিতত্ত্বে বা গ্যাসের গতিতত্ত্বে দুটি স্বীকার্য রয়েছে। একটি হলো গ্যাসের অণুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। এই প্রশ্নের উত্তরে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ প্রদর্শন করে বললে আমাদের শুরু করতে হবে প্রথমেই আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, বিচ্যুতি প্রদর্শনের কারণ করতে হবে দুটি। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি প্রদর্শনের কারণ দুটি। এক নম্বর হচ্ছে আয়তন সংক্রান্ত ত্রুটি, দুই নম্বর হচ্ছে চাপ সংক্রান্ত ত্রুটি। তো তার পূর্বে আমরা বলবো বাস্তব গ্যাস সমূহ, এই যে বলতে হবে যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, বাস্তব গ্যাস সমূহ এই সমীকরণ মেনে চলে না, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, তাই বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। আর এই বিচ্যুতি প্রদর্শনের কারণ দুটি, একটি হচ্ছে আয়তন সংক্রান্ত ত্রুটি আর একটি
চাপ সংক্রান্ত ত্রুটি। তো আমরা প্রথমেই প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করো, আমরা আদর্শ আচরণ থেকে বাস্তবের সঙ্গে কিরূপে বিচ্যুতি প্রদর্শন করি বা আদর্শ আচরণ থেকে বাস্তবের বিচ্যুতির কারণ লেখার সময় এই প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে প্রায় বছর আসে বলা যায়। সেজন্য প্রশ্নটি সম্পর্কে একটু বিশদ আলোচনার প্রয়োজন আছে। আমি আজকে দেখা যাক এই প্রশ্নের উত্তরটা কতটুকু পড়াতে পারি, যদি না হয় আগামী ক্লাসে আরো ভালো মতো পড়িয়ে দেবো। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন হবে, তারপর ক্লাসে আমি এটার উপর একটা সৃজনশীল প্রশ্ন পড়াবো। এখন শোনো, বাস্তবের সমূহ আদর্শ আচরণ হতে বিচ্যুতি অর্থাৎ সমীকরণ পুরোপুরি না মানা, এই দুটি কারণ রয়েছে। দুটি কারণ কি কি? প্রথম কারণ হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে উল্লেখ করা হয়েছে গ্যাসের অণুসমূহের মোট আয়তন। হ্যাঁ, এখানে একটু সুন্দর করে বললে ভালো হয়। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য উল্লেখ করা হয়েছে গ্যাসের অণুসমূহের মোট আয়তন, মানে একটি নির্দিষ্ট পাত্রে গ্যাসের অণুসমূহের মোট আয়তন, একটি নির্দিষ্ট পাত্রে অণুসমূহের মোট আয়তন। কথাটি বললে একটু ভালো হয়। দেখো, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট পাত্রে কোন গ্যাসের অণুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। তাহলে আমরা প্রথমে বিবেচনা করতে হবে, একটা গ্যাস পাত্রে আদর্শ গ্যাসে বলা হয়েছে, এটা গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যের প্রথম, মানে একটা স্বীকার্য উল্লেখ করেছে গ্যাসের অণুসমূহের একটা নির্দিষ্ট পাত্রে গ্যাসের অণুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। অর্থাৎ গ্যাসের যে মোট আয়তন সেটা অতি নগণ্য। মূলত মানে গ্যাস পাত্রটা সম্পূর্ণরূপে মানে গ্যাসের আয়তন তথা আদর্শ গ্যাসে যে গ্যাসের আয়তন বলা হচ্ছে এটা মূলত খালি পাত্রের আয়তন। আদর্শ গ্যাসে বলা হচ্ছে গ্যাসের যে আয়তন সেটা তার খালি পাত্রের আয়তনের সমান। অর্থাৎ গ্যাসের অণুসমূহের আয়তন নেই বললেই চলে। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু গ্যাস অণুসমূহের আয়তন একেবারেই নগণ্য। অর্থাৎ কি, আদর্শ গ্যাসে বলা হচ্ছে গ্যাসের আয়তন মানে খালি পাত্রের আয়তন। তাহলে গ্যাস অণুসমূহের নিজস্ব কোনো আয়তন নেই। কিন্তু এইটাই হচ্ছে আসল কথা এখানে, যে বাস্তবের সময় আদর্শ আচরণ কেন বিচ্যুতি প্রদর্শন করে, এই কারণে। আদর্শ গ্যাসে বলা হয়েছে গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। অর্থাৎ আদর্শ গ্যাসে বলেছে গ্যাসের অণুসমূহের কোনো আয়তন নেই, মানে পাত্রের আয়তনই গ্যাসের আয়তন। বাস্তব গ্যাস বলছে, যখন বাস্তব গ্যাস আবিষ্কার হলো এবং বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এসে বললেন যে না,
গ্যাসের অংশসমূহের যদি কোনো আয়তনই না থাকতো, তাহলে গ্যাসকে অধিক চাপ প্রয়োগ করলে গ্যাস তরলে রূপান্তরিত হয় এবং তরলকে আবার কঠিনে রূপান্তর করা যায়। যেহেতু কঠিন এবং তরল পদার্থের একটি নির্দিষ্ট আয়তন রয়েছে এবং এই আয়তন আসলো থেকে, তাহলে গ্যাসের অংশসমূহের নিজস্ব আয়তন থেকে আসছে, তাহলে এটাতে প্রমাণিত হলো কি গ্যাসের অণুসমূহের আয়তন একেবারে নগণ্য নয়, গ্যাসের অণুসমূহের আয়তন অতি ক্ষুদ্র হলেও রয়েছে। এই কারণে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার একটু বলি, তোমরা লিখবে কি? প্রথমত, গ্যাসের গতিতত্ত্বের শিকার যে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট পাত্রে কোনো গ্যাসের অণুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। অর্থাৎ তুমি আবার একটু ডিটেলস লিখতে পারো এখানে। অর্থাৎ আদর্শ গ্যাসে বলা হয়েছে গ্যাসের আয়তন মানে পাত্রের আয়তন, মানে গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন নেই বললেই চলে। কিন্তু বাস্তবে দেখা গেল কি কোনো গ্যাসকে নিম্ন তাপমাত্রায় এবং উচ্চ চাপ প্রয়োগ করে যখন তরলে পরিণত করা হয় অথবা তরল থেকে কঠিনে রূপান্তর করা যায়, এই তরল এবং কঠিনের একটা নিজস্ব আয়তন রয়েছে যা একেবারে নগণ্য নয়। তাই বলা হচ্ছে এই জন্য বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। প্রিয় ছাত্রছাত্রী, লিখতে পারবে কিনা একটু খেয়াল করবে। আমি বলার পরে তোমরা এই কথাটি লিখতে হবে। আবার বলি, এই কথাটি লিখবা, মোট আয়তন পাত্র আয়তনের তুলনায় নগণ্য। অর্থাৎ গ্যাস অণুসমূহের আদর্শ গ্যাসের অণুসমূহের কোনো আয়তন নেই, আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে পাত্রের আয়তন। কিন্তু গ্যাসের অণুসমূহের যদি কোনো আয়তনই না থাকে, তাহলে গ্যাসকে খেয়াল করো নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপে, গ্যাসকে নিম্ন তাপমাত্রায় এবং উচ্চ চাপে কি করা যায়? তরলে এবং কঠিনে রূপান্তর করা যায়। যেহেতু তরল এবং কঠিনের একটি নির্দিষ্ট আয়তন রয়েছে, তাই বোঝা গেল কি গ্যাসের অণুসমূহের আয়তন রয়েছে। এটাই হলো তোমার এখানে বিচ্যুতির মূল কারণ। তাহলে রয়েছে বলার পর তাই বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে, এই একটা কারণ। আশা করি লিখতে পারবে। তুমি দুই একবার রিভিউ করে দেখলে আমার কথাটা শুনবে এবং সুন্দর করে আশা করি লিখতে পারবে। এবার দ্বিতীয় কারণ হচ্ছে, এখানে আরেকটু বলি, গ্যাসের গতিতত্ত্বের অপর একটি শিকার যে উল্লেখ করা হয়েছে গ্যাসের গতিতত্ত্বের অপর শিকার যে উল্লেখ করা হয়েছে, গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। এখন পরবর্তীতে বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে না, গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে। এটার সবচেয়ে বড় প্রমাণ কি? আমি একটু সংক্ষিপ্ত করে দেখাই। এটার বড় প্রমাণ হচ্ছে, এখানে বলতে হবে আবার এভাবে গ্যাসের গতিতত্ত্বের অপর একটি শিকার উল্লেখ করা হয়েছে, গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। কিন্তু বাস্তবে দেখা গেল কি গ্যাসের অণুসমূহের মধ্যে অতি সামান্য হলেও আকর্ষণ বিকর্ষণ রয়েছে। এটা কিভাবে বুঝবো আমরা? এটা বুঝবো
বিজ্ঞানী জুল এবং থমসন ওনারা একটি পরীক্ষা কার্য সম্পাদন করছেন। এই পরীক্ষা কার্যটি হচ্ছে এরকম। আমি যদি এরকম একটা বড় পাত্র আঁকি, প্রথমে একটি ক্ষুদ্র পাত্র আঁকলাম, এটা একটা সচিত্র চিপি, একটু দেখো, বিজ্ঞানী জুল এবং থমসন প্রমাণ করেছেন গ্যাসের অনুষঙ্গের মধ্যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে। অর্থাৎ বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসে বলা হচ্ছে না গ্যাসের অনুষঙ্গের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, কিন্তু জুল থমসন প্রমাণ করে দেখালেন যে গ্যাসের অনুষঙ্গের মধ্যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে। তাহলে আমরা দেখাবো কিভাবে? দেখেন, একটু দেখো যে কোনো ক্ষুদ্রায়তন বিশিষ্ট পাত্রে রক্ষিত, ক্ষুদ্রায়তন বিশিষ্ট পাত্রে অধিক চাপে রক্ষিত কোনো গ্যাসকে সচিদ্র প্লাগ, এটা প্লাগ বা এটা আমরা চিপি বলতে পারি, সচিদ্র প্লাগের মধ্য দিয়ে বৃহৎ আয়তন বিশিষ্ট পাত্রে সম্প্রসারণ করলে কি হবে? ক্ষুদ্র আয়তন বিশিষ্ট পাত্র থেকে বৃহৎ আয়তন বিশিষ্ট পাত্রে সম্প্রসারণ করলে গ্যাসের অণুসমূহ তাদের মধ্যে যে নিজস্ব আকর্ষণ, তাদের মধ্যে এখানে যে গ্যাসের অণুসমূহ আছে এখানে যে নিজস্ব আকর্ষণ থাকে, বৃহৎ আয়তন বিশিষ্ট পাত্রে সম্প্রসারণ করলে গ্যাসের অণুসমূহ তাদের আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে। আর এই কাজের জন্য কি প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তি আসে গ্যাসের অণুসমূহের নিজস্ব গতিশক্তি থেকে সরিত। সেজন্য কি হয়? গ্যাস ক্ষুদ্র আয়তন বিশিষ্ট পাত্র থেকে যখন বৃহৎ আয়তন বিশিষ্ট পাত্রে সম্প্রসারণ হয়, তাহলে গ্যাস কি হয়? গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। ফলে এখানেও তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে এখানেও গ্যাস তরল হয়, এখানেও গ্যাস কঠিনে রূপান্তরিত হয়। তাহলে বোঝা গেল কি, জুল থমসন ফলাফলে প্রমাণিত হলো গ্যাসের অনুষঙ্গের মধ্যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে। যদি গ্যাসের অনুষঙ্গের মধ্যে আকর্ষণ না থাকতো, তাহলে ক্ষুদ্র আয়তন বিশিষ্ট পাত্র থেকে বৃহৎ আয়তন বিশিষ্ট পাত্রে গ্যাস সম্প্রসারণ করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পেত না। তাহলে আমরা বলবো কি, বিজ্ঞানী জুল এবং থমসন প্রমাণ করেছেন কোন ক্ষুদ্র আয়তন বিশিষ্ট পাত্রে অধিক চাপে রক্ষিত গ্যাসকে সচিদ্র প্লাগের মধ্য দিয়ে বৃহৎ আয়তন বিশিষ্ট পাত্রে সম্প্রসারণ করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। কারণ ক্ষুদ্র আয়তন বিশিষ্ট পাত্র থেকে বৃহৎ আয়তন বিশিষ্ট পাত্রে গ্যাস সম্প্রসারণ করলে গ্যাসের অণুসমূহ তাদের আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে। আর এই কাজের জন্য শক্তির প্রয়োজন হয়। এই শক্তি গ্যাসের অণুসমূহের নিজস্ব গতিশক্তি থেকে শোষিত হয়, তাই গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। তাহলে এই একটি প্রমাণ, এই প্রমাণ থেকে বলা যায় গ্যাস অনুষঙ্গের মধ্যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে, তাই বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমার মনে হয় আমি তোমাদের বুঝাতে পারলাম কিনা আমি জানি না, তবে তোমরা যদি আমার কথাটাই গুরুত্ব সহকারে শোনো, আমি যা বললাম এটা 2-3 বার রিভিউ করো, এবং আমি যা কথা বললাম জাস্ট এই কথাগুলো লিখবা। আমি বেশি কথা বলিনি, একটি উত্তরটাই আসলে বলেছি এখানে। তাহলে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণে এই দুটি কথা লিখবা, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে এখানে শেষ করলাম। আগামীকাল একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো। সবাইকে এই পর্যন্ত অপেক্ষায় থাকো তোমরা। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি ক্লাস শেষ করব।